তিনটা রুলস আমাদের পড়ানো হয়ে গিয়েছে, ইউজেস, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের। সো আজকে আমরা হচ্ছে রুল নাম্বার 4 নিয়ে আলোচনা করব। যে রুল নাম্বার 4টা আসলে কি, যেমন হ্যাভ টু অথবা হচ্ছে কি হ্যাজ টু এর ব্যবহার, মানে হ্যাভ টু হ্যাজ টু আসলে কি মিন করে। তোমরা মনে রাখবে হ্যাভ টু এবং হ্যাজ টু সবসময় বাধ্যবাধকতা বোঝাবে। তো হ্যাজ টু আসলে কি মিন করে, এটা মানে হচ্ছে করতে হয় বা করতে হবে। সো আমি কি বললাম, আমি বললাম হচ্ছে যে হ্যাভ টু এবং হ্যাজ টু একটা বাধ্যবাধকতা বোঝাবে, যে এই কাজটা আমার করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে। তাহলে এই যে করতে হবে, করতে হবে, কোনো কিছু করতে হবে বা করতে হয়, যেটা করার জন্য আমি বাধ্য, এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাবো। তোমরা খাতায় লিখে ফেলো যে হচ্ছে আই, উই, ইউ, তারপরে হচ্ছে দে, এবং হচ্ছে যদি কোনো নাম প্লুরাল হয়, যেমন আমি বললাম যে রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম, এখানে আমি বললাম হচ্ছে আই, উই, ইউ, দে, তারপরে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, কি বললাম, থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কি রহিম অ্যান্ড করিম, এটা হচ্ছে থার্ড পারসন কি নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। এসব ক্ষেত্রে তোমরা কি বসাবা, এসব ক্ষেত্রে তোমরা বসাবা হচ্ছে হ্যাভ টু। যেমন কি হবে, আই হ্যাভ টু, আই হ্যাভ টু, উই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, দে হ্যাভ টু, রহিম অ্যান্ড করিম হ্যাভ টু। যদি রহিম থাকে, শুধুমাত্র একজন পার্সন থাকতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি একজন পার্সন থাকে, যেমন হচ্ছে রহিম, কি বসাবা, হ্যাজ টু। আর রহিম অ্যান্ড করিম থাকলে প্লুরাল হ্যাভ টু। তাহলে কোন ক্ষেত্রে হ্যাভ টু বসে এটা আমরা দেখলাম। এখন আমরা আসি হচ্ছে হ্যাজ টু কোথায় বসে, যেমন হি, শি, ইট, তারপরে এই যে একটা নাম বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার হবে, হ্যাঁ কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো রয়েছে, তাহলে হি, শি, ইট, করিম, এরপরে হচ্ছে এগুলোর সাথে কি বসবে, এগুলোর সাথে তোমরা বসাবে হচ্ছে হ্যাজ টু। এখন আমরা তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে তোমরা কোন ক্ষেত্রে হচ্ছে হ্যাভ টু বসাবে এবং কোন কোন ক্ষেত্রে হ্যাজ টু বসাবে। এই হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আশা করি আর সমস্যা হওয়ার কথা নয়। এখন তোমাদের এক্সাম্পল দেয়, তাহলে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবে যে আমরা কোন সময় হ্যাভ টু বসাবো আর কোন সময় হ্যাজ টু বসাবো। সাম বয়েজ অ্যান্ড গার্লস want to get A plus in, ধরো কিছু ছেলে মেয়ে ইংলিশে হচ্ছে A plus পেতে চাই, তাহলে কি বললাম, তাদেরকে পড়াশোনা করতে হবে। কি বললাম, যে কিছু বালক এবং হচ্ছে বালিকা। এখন ব্যাপারটা তোমরা খেয়াল করে এক্সাম্পলটা বললাম যে হচ্ছে কি সাম বয়েজ, কিছু ছেলে এবং কিছু মেয়ে, সাম বয়েজ অ্যান্ড গার্লস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এই সাম বয়েজ অ্যান্ড গার্লস কি চাচ্ছে, ওয়ান্ট, তারা হচ্ছে চাই, কি চাই, গেট, পেতে চাই, হ্যাঁ, ওয়ান্ট মানে চাই, কি চাই, টু গেট মানে পেতে, তারা কি চাই, পেতে চাই, কি পেতে চাই, এ প্লাস, কিসে, ইন ইংলিশ। সো এখন আমি বললাম যে দে ড্যাশ স্টাডি মোর, তাদেরকে ড্যাশ পড়াশোনা, স্টাডি মানে পড়াশোনা করতে হবে, মোর বেশি, দেন মানে থেকে বা চেয়ে, কার থেকে বা কার চেয়ে, আদার্স অন্যান্য। তাহলে তোমরা যারা ভালো করতে চাও, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষাতে এ প্লাস পেতে চাও, তাদেরকে অবশ্যই ভালো এ প্লাস পেতে হলে সবার থেকে বেশি পড়াশোনা করতে হবে, এটাই স্বাভাবিক। সো এই ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে হ্যাঁ দে হ্যাভ টু বা হ্যাজ টু, করতে হবে, তাদেরকে করতে হবে। এখানে তুমি হ্যাভ টু অথবা হ্যাজ টু দুটার মধ্যে একটা বসবে। দের সাথে আমি একটু আগে তোমরা খেয়াল করেছো, দের সাথে কি বসে, হ্যাভ টু বসে, কি বসে, হ্যাভ টু বসে। যদি বলতাম হচ্ছে হি ড্যাশ স্টাডি মোর, হি ড্যাশ স্টাডি মোর, এক্ষেত্রে কি হতো, এটা হি এর সাথে কি হয়,
হ্যাজ টু, তাকে করতে হয় অন্যান্যদের থেকে বেশি পড়াশোনা, হি হ্যাজ টু স্টাডি মোর। আরেকটা ব্যাপার খেয়াল রাখবা, টু এর পরে সবসময় ভার্বের কয় নাম্বার ফর্ম হবে, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম বা 1 নাম্বার ফর্মটা বসাবে। এটাই ছিল আমাদের রুল নাম্বার 4। আমরা এখন রুল নাম্বার 5-এ চলে যাব। রুল নাম্বার 5-এ হচ্ছে ইউজ টু। এখন আসো ইউজ টু মানে কি? ইউজ টুটা হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ততা বোঝাবে, হ্যাঁ কাজটা করতে মানে সে একটা অভ্যস্ত। এরকম হয় না যে আমি আগে খেলতে অভ্যস্ত ছিলাম, সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম বা সকালে হাঁটতাম, তাহলে এই ধরনের অভ্যস্ততা বোঝাবে। কি বোঝাবে? অভ্যস্ততা। হ্যাঁ, অভ্যস্ততা বানানটা তোমরা দেখে নিবে, ঠিক আছে? মানে কোনো কিছু তো অভ্যস্ত হওয়া যেটা। তো এখন একটা এক্সাম্পল দেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে যদি বলি আমি আই ড্যাশ ওয়াক এভরি ডে ইন দ্য কি বললাম? আই ড্যাশ ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। তাহলে কি বললাম? যে আই ড্যাশ ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, মানে আমি যে হাঁটতাম, এই হাঁটাটা কিন্তু আমার আগে আমি নিয়মিত প্রত্যেক দিন সকালে হাঁটতাম। তাহলে এই যে একটা অবস্থা বোঝাচ্ছে, এখানে কি বসাবা? আই ইউজ টু। আই ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, মানে আমি সকালে প্রতিনিয়ত হাঁটতাম। এখন দেখো এই কাজটা হচ্ছে অতীতকালে একটা কি বোঝাবে? অভ্যস্ততা বোঝাবে। এখন দেখো যদি বলতাম যে হচ্ছে আই এম ওয়াকিং এভরি মর্নিং। শোনো, অনেক সময় হচ্ছে ইউজ টুর পরে যদি ইউজ টু অ্যাজেক্টিভের মতো কাজ করে, হ্যাঁ যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে, তাহলে তোমরা এটার পরে কি বসাবে? আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন দেখো আই এম, এম আছে, তার মানে আই এম ইউজ টু কিসে অভ্যস্ত? হাঁটাই অভ্যস্ত। এরকম যদি ইউজ টু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ইউজ টুর পরে কি দিবে? ভার্বটা আইএনজি হয়ে যাবে। কিন্তু এখানে খেয়াল করো আই ইউজ টু, এটা কিন্তু ভার্ব হিসেবে বসছে, হ্যাঁ আই ইউজ টু। তো এক্ষেত্রে এটার পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, স্লাইট ডিফারেন্স আছে। সো এটা তোমাদের পরীক্ষার কিন্তু কোশ্চেনে এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তোমরা দেখবা যে এখানে হচ্ছে অভ্যস্ততা বোঝানো হয়েছে কিনা। যদি অভ্যস্ততা বোঝাই, তাহলে সেক্ষেত্রে ইউজ টু বসাবা। ইউজ টুর পরে ভার্বের 1 নাম্বার ফর্মও থাকতে পারে, আইএনজি ফর্মও হতে পারে। সেটা তোমরা আবার চিন্তায় পড়ে যেও না যে আমার তো এখানে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তো এটা ইউজ টুর পরে কি আইএনজি হবে কিনা। হ্যাঁ, ঠিক আছে। সো ইউজ টুর পরে আইএনজিও হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এবং অনেক সময় আইএনজি থাকবে না, সরাসরি ভার্বের 1 নাম্বার থাকবে। যেমন হচ্ছে এখানে কি বললাম? আই ইউজ টু, এটা। তো যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কিছু অভ্যস্ততা যদি বোঝাই, কোনো কিছু যে অতীতকালে আমরা রেগুলার হাঁটতাম, সকালে আমি হাঁটতাম, রেগুলার অভ্যস্ত ছিলাম, এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা ইউজ টু বসাবো। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদেরকে বাকি যেগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করে দিই, যাতে তোমরা একটা মোটামুটি ভালো আইডিয়া পাও। ইউজ টু এটা হচ্ছে তোমরা 5 নাম্বার পড়ানো হলো। তোমরা আগে যেটা পড়ালাম সেটাকে রুল নাম্বার 5, হ্যাঁ এই যে ইউজ টু যে পড়ালাম ওটা 5টা লেখা হবে, তোমার 5 লিখে তারপরে হচ্ছে সেটা 5 নাম্বার রুলসে রেখে দিবে। হ্যাঁ, এরপর আসো আমরা 6তে চলে যাই। 6 নাম্বার কি আছে? 6 নাম্বার আছে হচ্ছে হ্যাড বেটার। রুল নাম্বার 6 কি? হ্যাড। আগে দেখি এটার অর্থগুলো কি কি। হ্যাঁ, অর্থগুলো লিখে ফেলো আমার সাথে সাথে। বরং, উচিত, আর কি হতে পারে অর্থ? উচিত হতে পারে। অধিকতর, অধিকতর জোর দিয়ে বলা। তাহলে কি অর্থ পেলাম? বরং, উচিত, অধিকতর জোর দিয়ে বলা। এটা অনেকটা মনে রাখবে যে কার মতো কাজ করে? শুডের মতো। শুডের পরে যেরকম ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, তোমরা জানো যে শুডের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? 1 নাম্বার হয়। যেমন আই শুড, আই শুডের পরে কি বসাই? গো বসাই, আই শুড গো। তারপরে হচ্ছে আই কুড গো, আই ক্যান গো, আই মে গো।
তোমরা মডেল অক্সিলারিজ পড়েছো, তো জানো যে এটার পরে হচ্ছে ভার্বের কয় নাম্বার বসে, 1 নাম্বার বসে। হ্যাঁ, ঠিক এই যে হ্যাড বেটারটা রয়েছে, এটার পরেও ভার্বের কয় নাম্বার ফর্ম হবে, 1 নাম্বার ফর্ম বসবে। এখন আমরা দেখব যে হচ্ছে আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যে কিভাবে আমরা যেমন সাপোজ ইউ আর গোয়িং টু এ স্টেশন। হ্যাঁ, তুমি কোনো স্টেশনে যাচ্ছ, তোমার হয়তো ঢাকা যেতে হবে বা কোনো জায়গায় যেতে হবে, তোমার এখনই ঘর থেকে বের হয়ে পড়া উচিত। তাহলে হচ্ছে যদি আমি বলি যে ইউ ড্যাশ গো নাও, ইউ ড্যাশ গো নাও, তোমার এখনই যাওয়া উচিত, তোমার এখনই কি যাওয়া উচিত, বা জোর দিয়ে বুঝি তুমি এখনই তোমার চলে যাওয়া উচিত। তাহলে কি বলতে পারি, ইউ হ্যাড বেটার গো নাও। গো কয় নাম্বার, ভার্বের 1 নাম্বার। ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখনই যাওয়া উচিত। হ্যাঁ, এই যে তোমার বরং যাওয়া উচিত, তোমার এখন যাওয়াটা মানে খুবই গুরুত্বপূর্ণ বা যেটা করা উচিত। হ্যাঁ, এই যে জোর দিয়ে বলতেছে এখনই চলে যাও বা এখনই যাও তুমি, তাহলে এই যে এই জোর দিয়ে বলা, সেটার ক্ষেত্রে তোমরা কি করবে, কোনো কিছুকে জোর দিয়ে বলার ক্ষেত্রে তোমরা হ্যাড বেটার ব্যবহার করবে। আরেকটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে ইউ আর সিক নাও, তুমি এখন কি অসুস্থ। ইউ ড্যাশ গো টু হসপিটাল। তাহলে যেহেতু তুমি হচ্ছে সিক, যেহেতু তুমি অসুস্থ, তাহলে কি ইউ শুড বলতে পারি আমরা না, ইউ শুড গো টু হসপিটাল, তোমার এখন হসপিটালে যাওয়া উচিত। তাহলে এই যে আমি বললাম যে হচ্ছে হ্যাড বেটারের কাজটা কার মতো, শুডের মতো। তো তোমরা এখানে কি করবে, এখানে তোমরা কি বসাতে পারো, হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো টু হসপিটাল, তোমার এখনই কি ইউ আর সিক নাও, তুমি এখন অসুস্থ। ইউ হ্যাড বেটার, তোমার যাওয়া উচিত কোথায়, গো টু হসপিটাল, হসপিটালে যাওয়া উচিত। তো আমরা অলরেডি 6টা রুলস নিয়ে আলোচনা করলাম। সো তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবে এবং ভালোভাবে যদি প্রত্যেকটা এগুলোই ঘুরে ফিরে কিন্তু এগুলোই পরীক্ষায় আসে। ইট দেয়ার। নাম্বার 7, উড রাদার উড রাদার, তারপরে ডট 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 এখানে, তারপরে কি বসাবে, দেন। তাহলে এটা মানেটা কি, উড রাদার এটা মানেটা কি, বরং ভালো, বা হচ্ছে কি বরং উচিত। তোমার বরং এই কাজটা করা উচিত, তোমার বরং যাওয়া উচিত, তোমার বরং এটা না করে ওটা করা উচিত। তার মানে একটা কম্প্যারিজন, একটা তুলনামূলক একটা ভাব বোঝাবে যে এখানে হচ্ছে কি তোমার এখন এটা না করে ওই কাজটা করা উচিত, তোমার এখনই কি করা উচিত, এখান থেকে চলে যাওয়া উচিত। তাহলে একটা বরং উচিত, বরং ভালো, এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাবো, উড রাদার দেন। সো এখানে দুটা বিষয় থাকবে, দুটা বিষয়ের মধ্যে একটা কম্প্যারিজন থাকবে যে আমার এই কাজটা করব না, বরঞ্চ এই কাজটা করা উচিত, আমি খাবো না, বরং আমি একটু রেস্ট নিব। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাবো, উড রাদার বসাবো। যেমন একটা এক্সাম্পল দিই, তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি বলি যে হচ্ছে আই উড রাদার ডাই, মানে কি অর্থ হচ্ছে আমি বরং ডাই মারা যাব। হ্যাঁ, তো এরপরে আমি কি বলছি যে এটার পরে উড রাদারের পরে একটা ওয়ার্ড থাকতে পারে, তারপরে কি বসবে, দেন বসবে। আই উড রাদার ডাই দেন, কার সাথে তুলনা করতেছি, ডিফিটের সাথে। আমি যদি বলি আই উড রাদার ডাই দেন ডিফিট অর্থ হচ্ছে, তোমরা অনেকে এটা জানো, এটা মানে হচ্ছে পরাজিত হওয়া। ডিফিট অর্থ কি, পরাজিত হওয়া। তাহলে আমি বরং মারা যাব, কিন্তু তারপরেও কি হব না, পরাজিত হব না। দুটা কম্প্যারিজন আমি বসাচ্ছি এখানে। এই যে একটা কম্প্যারিজন করলাম যে আমি বরং হচ্ছে কি মারা যাব, তবুও কি হব না, পরাজিত হব না। এই যে বরং উচিত, আমার বরং মারা যাওয়া উচিত, পরাজিত হওয়া উচিত না। এই যে কম্প্যারিজন, এগুলোর ক্ষেত্রে তোমরা কি বসাবা, উড রাদার বসাবা। আর এক্ষেত্রে অবশ্যই দেখবা যে কিছু না জানলে পারতেছো না, পরীক্ষায় আসলে আসছে, দেখবো দেন আছে কিনা বাক্যের মধ্যে, থাকলে
সেক্ষেত্রে তুমি উড রেদার বসিয়ে দিতে পারো। এটা যারা একদমই পারো না বা যাদের হচ্ছে একদম অবস্থা প্রিপারেশন তেমন ভালো না, সেক্ষেত্রে এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে। সো আমরা অলমোস্ট আমরা হচ্ছে এখানে 7 নম্বর শেষ করে দিলাম। 8 নম্বরে আসি, লেট অ্যালন। তো 8 নম্বর যে রুলসটা তোমরা পড়বে সেটা হচ্ছে কি, লেট অ্যালন। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এগুলো বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবা হচ্ছে ঘুরে ফিরে কিন্তু এগুলোই থাকে, হ্যাঁ। তো আমি এখন দেখি হচ্ছে লেট অ্যালন, হ্যাঁ, লেট অ্যালন। লেট অ্যালনের অর্থটা কি তোমরা জানাতে পারো? প্রশ্নই আসে না। আর কি অর্থ হতে পারে? ভাবাই যায় না। আর কি অর্থ আসতে পারে? চিন্তাই করা যায় না। তোমরা যখন ইংলিশের এই ধরনের প্যাসেজ পড়বে তোমাদের ভোকাবুলারি জানাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্যাসেজ পড়ে এটার বাংলা মিনিংটা বুঝতে পারো যে এই বাক্যের মধ্যে বাংলা কি মিন করেছে, বাংলা যদি মিনিং তুমি বের করতে পারো, তোমার জন্য কিন্তু এখানে কোন ওয়ার্ডস অথবা ফ্রেজ বসবে সেটা কিন্তু বের করাটা কি হবে না, বেশি একটা কঠিন হবে না। সো এই জন্য আমি বলবো যে বেশি বেশি ওয়ার্ড শিখো এবং মানে এটা বাক্যটার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। অর্থ বোঝার চেষ্টা করলে এখানে কি লেট অ্যালন বসবে, নাকি হ্যাড বেটার বসবে, নাকি হচ্ছে নো সুনার হ্যাড, নাকি অ্যাজ সুন অ্যাজ, তোমরা কিন্তু সহজেই ব্যাপারটা ধরতে পারবে। সো দেখো আমি কি বললাম, আমি বললাম হচ্ছে লেট অ্যালন, এটা এগুলো বলা যায় দূরের কথা, হ্যাঁ, চিন্তাই করা যায় না। আরেকটা কি, দূরের কথা। যেমন আমি যদি বাংলাতে বলি, সে কি সাইকেলই চালাতে পারে না, সে কি সাইকেলই চালাতে পারে না। আবার কি, গাড়ি, মানে সে সাইকেল চালাতে পারে না আবার সে গাড়ি চালাবে, ঠিক না? এই ধরনের একটা ব্যাপার যে এখানে আমি কি, সে সাইকেল চালাতে পারে না, গাড়ি চালানোর কথা প্রশ্নই আসে না, গাড়ি চালানোর কথা ভাবাই যায় না, গাড়ি চালানোর কথা চিন্তাই করা যায় না। সে সাইকেলই চালাতে পারে না, গাড়ি তো দূরের কথা, হ্যাঁ। তাহলে তোমরা বুঝতে পারছো এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু, প্রত্যেকটা মিনিং কিন্তু এটার সাথে, লেটারের সাথে প্রযোজ্য, হ্যাঁ। সো এটাকে যদি আমি বলি, he can't ride, she can't ride a cycle, হ্যাঁ। তারপর বললাম যে কি, ড্যাশ কার। কি বলতে পারি আমি, লেট অ্যালন, he can't ride a cycle, he can't ride a cycle, let alone a car, একটা গাড়ি তো প্রশ্নই আসে না। সো এই এক্সাম্পল তোমরা শিখতে পারো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এটার পাশাপাশি। সো এই যে লিখে দিলাম, এগুলো তোমরা খাতার মধ্যে নোট করে ফেলো ভালোভাবে, এবং হচ্ছে এগুলো এইচএসসি পরীক্ষার আগ দিয়ে এক্সামের আগে বারবার রিভাইজ করবে। যদি বলি যে এরকম থাকলো, হি ক্যান্ট ওয়াক ড্যাশ রান, তাহলে আমি কি বললাম, হি ক্যান্ট ওয়াক, সে কি করতে পারে না, হাঁটতেই পারে না, লেট অ্যালন রান, দৌড়ানো তো প্রশ্নই আসে না, হ্যাঁ। দৌড়ানো তো ভাবাই যায় না, দৌড়ানো তো চিন্তাই করা যায় না, সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। তাহলে এই যে ব্যাপারগুলো, লেট অ্যালন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অর্থ কিন্তু আসতেছে। তো আমরা আগে পড়বো যে এটা মিনিংটা কি। একটা ইংলিশে যখন তোমার এরকম একটা সেন্টেন্স থাকবে, তুমি দেখবে এটার অর্থটা কি, কি বোঝাচ্ছে। হি ক্যান্ট ওয়াক, সে হাঁটতেই পারে না, আবার দৌড়ানো তো পরের কথা, তাই না? যে লেট অ্যালন বসিয়ে দেবে, হয়ে যাবে। সো তোমাদের হচ্ছে আমরা অলমোস্ট 8টা রুলস করে ফেলেছি। যে হচ্ছে সাম ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপরে আমরা 8টা রুলস আলোচনা করেছি। 8টা রুলস ভালো করে মনোযোগের সাথে তোমরা প্রিপারেশন নিতে থাকো, পড়তে থাকো। এই 8টা রুলস যদি ভালো করে পড়ো, এরপর আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে বাকি যে রুলসগুলো থাকবে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকবে। সো এই ধরনের ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য, এবং তোমরা যদি আমার ক্লাসগুলো ঠিকমতো করতে চাও, দেখতে চাও, তো আমার চ্যানেল রেজাস ইংলিশ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং ফেসবুকেও কিন্তু পেজ রয়েছে, পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবে। পেজের নামটাও কিন্তু সেম, রেজাস ইংলিশ। তোমরা আমার সাথে কানেক্ট থাকো। আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, তুমি প্রত্যেকটা টপিককে সুন্দর করে বোঝানোর জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করে যাব।
আর কোনো সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, হ্যাঁ, কোনো টপিকে যদি না বুঝতে পারো, কোনো রুলসে যদি সমস্যা থাকে, কোনো এক্সাম্পলে যদি সমস্যা থাকে, তোমরা এখানে কমেন্ট করবে, জানাবে, হ্যাঁ, যে কী সমস্যা এবং তোমার কী কী প্রবলেম ফেস করতেছো। চেষ্টা করবো তোমাদের জন্য কীভাবে ভালো হয়, কীভাবে বোঝালে তোমাদের ব্যাপারগুলো আরও ইজি হয়। আমার একটা লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে ইংলিশটাকে সহজ করে দেওয়া, হ্যাঁ, স্টুডেন্টদের কাছে এটাকে রিচেবল করা। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে ব্যাপারগুলো ক্লিয়ার না, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেকে পড়াশোনা করতেছে, হ্যাঁ, তো তারা কিন্তু অলরেডি অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, হ্যাঁ, ওরকম ভালো টিচারের সংস্পর্শে কিন্তু তারা আসতে পারছে না, কারণ ভালো টিচাররা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু থাকে না। দেখবো যে ঢাকা চিটাগাংয়ে যে সমস্ত টিচার থাকে তারা খুবই কোয়ালিফাইড, বা তারা ঢাকা বেস্ট চিন্তা ভাবনা করে, তারা কিন্তু প্রত্যন্ত গ্রামে যেয়ে তাদের যে সেবাটা, সেটা কিন্তু তারা সেভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারে না। তো যদি এইভাবে ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা যদি ঘরে বসেও কিন্তু দূর দূরান্ত থেকেও তোমরা কিন্তু এগুলো দেখে খুব সহজেই কিন্তু শিখে নিতে পারো প্রত্যেকটা ব্যাপার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে। কিপ ইন টাচ উইথ আস ফর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।